আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আমরা আবার চলে আসলাম অন্য আরেকটা ফিজিক্সের আরেকটা চ্যাপ্টার নিয়ে, লাল সবুজে দাগানো বইয়ের সাথে। তো আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের 8 নম্বর চ্যাপ্টার বা অষ্টম অধ্যায় পর্যায়বৃত্ত গতির লাল সবুজে দাগানো বইগুলো দেখবো। সেখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো আমরা দেখো আমাদের এই লাল সবুজে দাগানো বইয়ের যে আমাদের অষ্টম চ্যাপ্টারটা আছে পর্যায়বৃত্ত গতি, সেটা শুরু করে ফেলি। দেখো আমাদের এই যে পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে কিন্তু বিগত বছরগুলোতে মানে ভালো অ্যামাউন্টেরই কোশ্চেন আসে। আর এই চ্যাপ্টার থেকে যেহেতু কোশ্চেন ইম্পর্টেন্ট, সেই জন্য এই চ্যাপ্টারের এই যেই টপিক গুলো আমাদের কাছে দাগানো আছে, এই টপিক গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। বিশেষ করে লাল কালারের দাগানো লাইন বা লাল বলো বা কমলা বলো যেটা, সেই দাগানো লাইনটা আমাদের জন্য মাস্ট নো, অবশ্যই জানতে হবে। এরপরে ভালো করার জন্য আমাদের সবুজ কালারের দাগানো লাইন গুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, তো আসো আমাদের এই যে আমাদের প্রথমেই যে জিনিসটা আমরা দেখতে পাবো যে পর্যায়বৃত্ত গতির কথা বলা আছে, স্প্রিং এর গতি, সূর্যালোকার স্পন্দন, গ্রহ উপগ্রহের গতি, এগুলো হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। তো এখান থেকে আমরা বলতে পারি ডাইরেক্ট যদি বলা হয় যেরকম আমাদের পর্যায়বৃত্ত গতির উদাহরণ কোনগুলা, স্প্রিং এর গতি, সূর্যালোকার স্পন্দন, গ্রহ উপগ্রহের গতি, এইভাবে আসতে পারে। অথবা আমাদের এইভাবে বলতে পারে যেরকম পর্যায়বৃত্ত গতির উদাহরণ নয় কোনটি, এইভাবে বলতে পারে। আবার এই যে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতির বিশেষ রূপ দোলন বা কম্পন বা স্পন্দন, এই জিনিসগুলো আমাদের এইভাবে পরীক্ষায় আসতে পারে যে পর্যাবৃত্ত গতির বিশেষ রূপ কোনটি বা কোনটি নয়, এইভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এরপরে পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে ঘুরে, এই জন্য পর্যায়কাল 365 দিন, এগুলো আমরা সবাই জানি। আসলে এখান থেকে কোশ্চেন আসার চান্স কম। যেটা আমাদের এরপরে লাগবে সেটা হচ্ছে পর্যায়বৃত্তি, স্থানিক আর কালিক পর্যায়বৃত্তি। এখান থেকে কি কোশ্চেন আসতে পারে ভাইয়া? এখান থেকে কোশ্চেন আসতে পারে যেরকম স্থানিক পর্যায়বৃত্তির উদাহরণ কোনটি, যেরকম সরল দোলকের গতি, ঘড়ির কাঁটার গতি, কঠিন পদার্থের কেলাসের মধ্যে অণু, ডোরা কাটা ষাটের অবস্থান, বা তারপর হচ্ছে ধান খেতে বাতাস বইলে ধান খেতে সৃষ্ট ঢেউয়ের গতি, ইলেকট্রিক পোল, এগুলো সব কিসের উদাহরণ? স্থানিক পর্যায়বৃত্তির উদাহরণ। আবার কালিক পর্যায়বৃত্তির উদাহরণ কি হবে? কালিক পর্যায়বৃত্তির ক্ষেত্রে আমরা বলতে পারি যেরকম আমাদের এই যে ঘড়ির সেকেন্ড বা মিনিটের কাটার গতি, এরপরে হচ্ছে আমাদের পৃথিবী সূর্যের চারদিকে যে ঘুরে আসতেছে সেটার গতি, এগুলো সব কি হবে? কালিক পর্যায়বৃত্তির উদাহরণ। তাহলে আমাদের এখান থেকে কোশ্চেন আসবে কি, নিচের কোনটি স্থানিক পর্যায়বৃত্তি, নিচের কোনটি কালিক পর্যায়বৃত্তি, এগুলা। এরপর আসে আমাদের পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে দেখো আমরা বলতে পারি যেরকম কোন আমাদের এই পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমাদের কি পরীক্ষার কোশ্চেন আসতে পারে? আমাদের পর্যাবৃত্ত গতির গতিপথ কেমন হতে পারে। এই যে দেখো আমাদের পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে গতিপথের কোন নির্দিষ্ট জ্যামিতিক রূপ, যেন আমাদের সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত ইত্যাদি যে কোনো রকম হতে পারে। তার মানে গতিপথ কেমন হতে পারে? সরলরেখা হতে পারে, বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদের জন্য লাগতে পারে, কিন্তু আসার চান্স কম। এরপরে দেখো আমাদের ক্ষেত্রে যদি বলা হয় যেরকম একটা স্প্রিং এর কথা যদি বলি, স্প্রিং এর ক্ষেত্রে অথবা সরলদোলকের ক্ষেত্রে এইখানে গতিটা কেমন হবে? সরলরৈখিক গতি হবে। তার মানে কেমন গতি পাচ্ছি? সরলরৈখিক গতি পাবো। ঠিক আছে, আবার একটা যদি সুতাকে বেঁধে যদি একটা কৌণিক বেগে ঘুরাইতে থাকো, পাথরকে সুতায় বেঁধে, তাহলে সেক্ষেত্রে তোমার গতিটা কেমন হবে? সেক্ষেত্রে গতিতে হবে পর্যাবৃত্ত গতি, কিন্তু সেটা বৃত্তাকার পথে যেহেতু করতেছে এই জন্য বৃত্তীয় গতি। তাহলে কোশ্চেন আসতে পারে যেরকম এক খণ্ড পাথরকে সুতায় বেঁধে যদি সমকোণিক বেগে ঘোরানো হয়, সেক্ষেত্রে পর্যাবৃত্তটার গতিপথটা কেমন? বৃত্তীয়। ঠিক আছে, পৃথিবী সূর্যের দিকে উপবৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে সেটা হচ্ছে কি উপবৃত্তীয় পর্যায় গতির উদাহরণ করবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কোশ্চেন আসতে পারে যে পৃথিবী উপবৃত্তীয় পর্যায় গতির উদাহরণ কোনটা, অথবা পৃথিবীর সূর্যের চারদিকে নিজের কক্ষপথে ঘূর্ণন, এটা হচ্ছে কোন ধরনের হবে, এইভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এবারে দেখো এই যে পর্যায়বৃত্ত গতির উদাহরণগুলো আমরা এর আগেও দেখে আসছি। এই বায়ুমণ্ডলের গতি, ঘড়ির কাঁটার গতি, বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের পিস্টনের গতি, কঠিন বস্তুতে পরমাণু স্পন্দন, এগুলো সব হচ্ছে কি আমাদের পর্যায়বৃত্ত গতির উদাহরণ হয়। ঠিক আছে, এরপর যে জিনিসটা এখান থেকে আসে, পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমাদের পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য। পর্যাবৃত্ত গতি সরল হতে পারে, যে কোনো পথে হইতে পারে, সেই জিনিসটা আমরা দেখে ফেললাম। এইখান থেকে কোশ্চেন আসতে পারে কোন ধরনের গতিপথ হইতে পারে। এরপরে আসো এক্ষেত্রে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমাদের দেখা যায় যেরকম কোনো বস্তুর উপর প্রযুক্ত বল সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, যা গতিপথের উপর গতিপথের উপরে থাকতে পারে, নাও থাকতে পারে। তার মানে বলটা কেমন হতে পারে? এইখান থেকে যদি এটা আসার সম্ভাবনা কম। আমাদের বেশি ইম্পর্টেন্ট কোনটা? নিচেরটা,
স্পন্দন গতি বা দোলন গতি। কখন স্পন্দন গতি বলা হবে এটা কোশ্চেন আসতে পারে। তার মানে পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাড়তি অর্ধেক সময় বিপরীত দিকে যদি চলে তাহলে সেটা বলতে পারি। এটার উদাহরণ আরো বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের সরল দোলকের গতি, গিটারের তারের গতি, কম্পনশীল সুরসরকার গতি, স্পন্দনরত তারের গতি, শব্দ সঞ্চালনের সময় বায়ুর কণার স্পন্দন, এগুলো সব কিসের উদাহরণ? স্পন্দন গতির উদাহরণ বা দোলন গতির উদাহরণ। ঠিক আছে, তাহলে নিচের কোনটি স্পন্দন গতি বা নিচের কোনটি দোলন গতি, এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে আমাদের এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা পারবো। এরপর আসো, যদি বলা হয় যেরকম এই ক্ষেত্রে ওই যে স্প্রিং এর ক্ষেত্রে যে বলটা আমরা পাইছিলাম এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, প্রত্যয়নী বল যেটা পাইছিলাম, এটা সরণের সাথে সমানুপাতিক আর বিপরীতমুখী। ক্লিয়ার? এই জিনিসগুলো আমরা পেলাম। এখান থেকে আমাদের এই জিনিসগুলোই পরীক্ষায় আসার মতো। এই যে সহসন্ধিত বলের বৈশিষ্ট্য, এটা কি ধরনের সহসন্ধিত বলটা কেমন হতে হবে? এটা অবশ্যই সন্ধিত বা দোলন গতি সম্পন্ন হয়। কোয়েশ্চেন আসতে পারে নিচের কোনটি সহসন্ধিত গতির বলের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, এরপরে এটা কেমন হয়? ক্রিয়াশীল বলের মান সরণের সমানুপাতিক। এই যে একটু আগে দেখলাম, কিন্তু বিপরীতমুখী হইতে হবে, তাই না? এই যে সরণের বিপরীত দিকে হয়, এটা আসবে। আর এই গতিপথটা কেমন হবে? সরল রৈখিক হবে। তাহলে তোমার যদি বলা যায় বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোন বস্তুর, সেটা কি সরলসন্ধিত গতি হবে? সরলসন্ধিত গতি সেক্ষেত্রে হবে না, কারণ সেটার গতিপথ কিন্তু সরল রৈখিক হচ্ছে না। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন এইভাবে আসতে পারে। তাহলে এইগুলা গেল। এরপরে আমাদের যেটা লাগবে সরণের সমীকরণ। সরণের সমীকরণটা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় কোশ্চেন যদি আসে সরণের সমীকরণ কোনটি। এরপরে সরণ সময় লেখচিত্রটা কিসের লেখচিত্র হবে? কোন সদৃশ লেখচিত্র? সাইন সদৃশ লেখচিত্র হয়, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে হচ্ছে আমাদের যেটা বেগের ক্ষেত্রে, বেগের সমীকরণটা মনে রাখতে হবে। এই বেগের সমীকরণটা এখান থেকে মনে রাখতে হবে। সরণটা যেহেতু সাইন সদৃশ, বেগটা আমাদের কি কোসাইন সদৃশ লেখচিত্র হবে, এইটা মনে রাখতে হবে। তারপরে আমাদের এইখান থেকে, এই বেগ থেকে আমরা মনে রাখতে হবে যেরকম কোন বিন্দুতে এই বেগ সর্বোচ্চ, কোন বিন্দুতে বেগ সর্বনিম্ন, সর্বোচ্চ বিন্দুতে বা চরম অবস্থানে বেগ কত, আর প্রান্ত বিন্দুতে বেগ কত হবে, সেই জিনিসগুলো। অথবা সাম্য অবস্থায় বস্তুর বেগ, একটা স্পন্দনশীল বস্তুর বেগ কেমন হবে, সেই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে এই সূত্র থেকে আমাদের সেই জিনিসগুলো পরীক্ষায় লাগবে, যে আমাদের সাম্য অবস্থানে বস্তুর বেগ কেমন হবে, আমাদের সর্বোচ্চ অবস্থানে বস্তুর বেগ কেমন হবে, বা চরম অবস্থানে বস্তুর বেগ কেমন হবে। ঠিক সেরকম ত্বরণের সমীকরণটাও লাগবে। ত্বরণের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ত্বরণটা কি একটা ঋণাত্মক সাইন, কারণ a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তাহলে ঋণাত্মক সাইন সদৃশ লেখচিত্র হবে। আর এই ক্ষেত্রেও আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোন বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ কেমন হবে, আবার আমাদের যে সাম্যবিন্দুতে সেইখানে ত্বরণ কেমন হবে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসার মতো একটা কোশ্চেন এগুলা। তাহলে এইগুলা গেল। এরপর আসো পর্যায়কাল। পর্যায়কালের সমীকরণটা মনে রাখতে হবে আমাদের। আবার কম্পাঙ্কের সমীকরণটা আমাদের মনে রাখতে হবে। এখান থেকে ম্যাথ আসতে পারে, এখান থেকে আমাদের সূত্র দিয়ে বলে দিতে পারে। তাহলে এই জিনিসগুলো সূত্র কোশ্চেন আসতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। কৌণিক কম্পাঙ্কের ক্ষেত্রে সমীকরণটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সাথে কৌণিক কম্পাঙ্কের একক কি, রেডিয়ান পার সেকেন্ড, সেই জিনিসটা আমাদের জানতে হবে, এটা পরীক্ষায় আসে। এরপরে দেখো দশা বা ফেজ। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আদি দশার ইংরেজি নামটা আমাদের একটু মনে রাখতে হবে, ইপোক। ঠিক আছে, ইপকটা আমাদের মনে রাখতে হবে। এই যে দশা কেমন হলে আমাদের সরণের সমীকরণ কেমন হবে, সেই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। দশা যদি 90 ডিগ্রি হয় তাহলে সরণের সমীকরণ কিন্তু এ সাইন ওমেগা টি আর হবে না, তখন এ কজ ওমেগা টি হবে। দশা যদি 0 ডিগ্রি হয় তখন কত হবে, এইভাবে কোশ্চেন আসতে পারে যে একটা বস্তুর ক্ষেত্রে দশা যদি 0 ডিগ্রি হয়, বা আদি দশা যদি হচ্ছে এমন হয়, তাহলে 90 ডিগ্রি হয়, তাহলে এই ক্ষেত্রে সরণের সমীকরণ কোনটা, এ কজ ওমেগা টি, এ সাইন ওমেগা টি, এইভাবে আমাদের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এরপর আমাদের পর্যায়কালের ক্ষেত্রে 2 পাই, আমরা সরল দোলকের ক্ষেত্রে যেটা পাই, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। সেইখান থেকে স্প্রিং এর ক্ষেত্রে আমরা সেটা কি পাই, এম বাই কে, তাই তো? সেইখান থেকে আমাদের সূত্র আসতে পারে যে পর্যায়কাল, এই যে কে হচ্ছে কি স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, তাহলে এইটার বর্গমূলের সমানুপাতিক ব্যস্তানুপাতিক হবে। তাহলে এই যে সমীকরণ গুলা, সেইখান থেকে আমাদের এরকম ভাবে সমীকরণ চলে আসতে পারে। এরপর আসো দশা পার্থক্য। দশা পার্থক্য থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে সূত্রটা। দশা পার্থক্য ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য ইকুয়ালস টু
2π/λ ইন্টু পথ পার্থক্য। এই সূত্র থেকে আমাদের ম্যাথ আসতে পারে, ইম্পর্টেন্ট জিনিস। এছাড়া কি হতে পারে, কোন কোন ক্ষেত্রে আমাদের সমদশায় আছে আর কোন কোন ক্ষেত্রে আমাদের কণাগুলা বিপরীত দশায় আছে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমাদের মনে রাখবো বিপরীত দশায় বি তে বিপরীত, বি তে বিজোড় গুণিতক হলে ল্যামডা, এটা যদি পাই এর যদি যদি হচ্ছে আমাদের বিজোড় গুণিতক হয়, বিজোড় গুণিতক হয়, তাহলে সেটা কি হবে, অবশ্যই সেটা হচ্ছে আমাদের বিপরীত দশায় থাকবে। আর জোড় গুণিতক হলে সমদশায় থাকবে। তাহলে কোন ক্ষেত্রে সমদশায় আছে, কোন ক্ষেত্রে বিপরীত দশায় আছে, এই টাইপের কোশ্চেন আমাদের আসতে পারে। ঠিক আছে, তো এইখান থেকে ম্যাথ গুলো তো যে আমাদের ইজি ইজি ম্যাথ ক্লাসে তোমাদের করানো হয়েছে সেইখান থেকে। এরপরে আমাদের যে স্প্রিং ধ্রুবক, এটার একক সমীকরণ, এই জিনিসগুলো আমরা এর আগে অন্যান্য চ্যাপ্টারেও দেখছি। সেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এই ধ্রুবকের মান কিসের কিসের উপর নির্ভর করে, যে আমাদের জ্যামিতির গঠন, দৈর্ঘ্য, আপাততের স্থিতিস্থাপক ধর্মের উপর নির্ভর করে। এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা বলে দিতে পারি যেরকম আমাদের এই সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলন গতি সম্পন্ন বস্তুর ক্ষেত্রে যে স্প্রিং যদি হয়, স্প্রিং ধ্রুবকটা কিসের উপর নির্ভর করে সেটা আমরা পরীক্ষা দিতে আসে, তাহলে এখান থেকে পারবো। এরপরে দেখো সরল দোলন গতি। এই যে সরল দোলন গতি, সরল দোলন গতির ক্ষেত্রে প্রথম কোশ্চেন হচ্ছে এখান থেকে এই যে গতিটা, এই গতিপথটা কেমন, সরলরৈখিক এরকম হয়। আবার দেখা যাবে যেরকম এই এই সরল দোলন গতিটা কখন স্পন্দন গতি বলবো আমরা, যদি এটা কৌণিক বিস্তারটা 4 ডিগ্রির মধ্যে থাকে। তাহলে কৌণিক বিস্তার সরল দোলক গতির ক্ষেত্রে এটা স্পন্দন গতি হওয়ার জন্য বা সরল দোলন গতির জন্য এটা সরল দোলকের কৌণিক বিস্তারটা কেমন হইতে হবে, অবশ্যই সেটা 4 ডিগ্রির মধ্যে থাকতে হবে, তা নাহলে সেটা বৃত্তাকার হয়ে যাবে গতিপথ, তখন আর সেটা সরল দোলন গতি থাকবে না। তাহলে এই ক্ষেত্রে সরল দোলন গতির প্রথম কোশ্চেন আমাদের এইগুলো আসলো যে কৌণিক বিস্তার কত হইতে পারে, এই ক্ষেত্রে গতিপথটা কেমন হবে, সরলরৈখিক হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা আসবে এখান থেকে, যে সরল দোলন গতির উদাহরণ কোনগুলা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সরল দোলন গতির উদাহরণ 5 স্টার, খুব কম বিস্তারে সরল দোলকের গতি, সূর্যলাকার বায়ুর কম্পন, স্থির স্প্রিং এর উলম্ব কম্পন, গাড়ির ইঞ্জিনের পিস্টনের গতি, এইগুলা সব হচ্ছে আমাদের সরল দোলন গতির উদাহরণ। তাহলে এইখান থেকে কোশ্চেন আসলে এইভাবে কোশ্চেন আসতে পারে। এবার আসো সরল দোলন গতির সূত্র বলি। এখান থেকে 2 ভাবে সূত্র আসতে পারে বা 3 ভাবেও আসতে পারে। বলতে পারে যেরকম সরল দোলন গতির তৃতীয় সূত্র কোনটি, ত্বরণের সূত্র, বা দ্বিতীয় সূত্র কোনটি, দৈর্ঘ্যের সূত্র, প্রথম সূত্র কোনটি, সমকাল সূত্র, চতুর্থ সূত্র কোনটি, ভরের সূত্র, এইভাবে আসতে পারে। তো দ্বিতীয় সূত্র দ্বিতীয় এইভাবে আসতে পারে যেরকম প্রথম সূত্র মতে, দ্বিতীয় সূত্র মতে দৈর্ঘ্যের সাথে আমাদের পর্যায়কালের সম্পর্ক কি, টি ইজ প্রপোর্শনাল টু রুট এল, অথবা ত্বরণের সম্পর্ক কি, টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট জি, এইভাবে আসতে পারে। তৃতীয় ভাবে এইভাবে আসতে পারে, বলে দিল যেহেতু টি ইজ প্রপোর্শনাল টু রুট এল, তাহলে তখন বলে দিল যদি কোনো দোলকের কার্যকরী দৈর্ঘ্য 4 গুণ বাড়ানো হয় তাহলে পর্যায়কাল কত গুণ বাড়বে, বা যদি এদের 4 গুণ করা হয়, কার্যকরী দৈর্ঘ্য যদি 4 গুণ হয় তাহলে পর্যায়কাল কত গুণ হবে, √4 মানে হচ্ছে 2 দ্বিগুণ হবে। ঠিক সেরকম ভাবে যদি বলা হয় যেরকম আমাদের টি ইকুয়ালস টু √1/g, সেখানে বলা হলো যেরকম অভিকর্ষ ত্বরণ যদি আমাদের অর্ধেক হয়ে যায়, যদিও এটা না, তবে অথবা 1/4 হয়, তাহলে বা হচ্ছে যদি অভিকর্ষ ত্বরণ 4 গুণ হয়, তাহলে এই ক্ষেত্রে কি করবো আমরা, √4 বসাই দিব বা √1/4 বসাই দিব। এইভাবে বসায় আমাদের ত্বরণ পর্যায়কাল কত হবে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, যদি এইখানে দেখো এই যে সমীকরণটা একটু ভুল আছে, টি ইকুয়ালস টু 2π√lg হবে। ঠিক আছে, √l/g হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আসলে সরল দোলন গতির বৈশিষ্ট্য। এর আগে যেটা আমরা দেখে আসছি যে একটা পর্যায়বৃত্ত গতি, এটা হচ্ছে বিপরীতমুখী হবে বলটা সরণের, এর সরল রেখায় ঘটবে, সরণের সমানুপাতিক আর বিপরীতমুখী হচ্ছে, এই ক্ষেত্রে বস্তুটা সাম্য অবস্থান অভিমুখী হয়। এইখানে দেখো এর লাস্টের দুইটা দোলনকাল পর্যায়কালের বিস্তারের উপর নির্ভরশীল না, কারণ এখানে এর সূত্র নাই, টি ইকুয়ালস টু 2π√l/g, তার মানে বিস্তারের উপর নির্ভরশীল হবে না। আর কোন ক্ষেত্রে ত্বরণ আর সরণ বা বেগ সর্বাধিক হবে সেগুলো আমরা এর আগেও দেখে আসছি। তাহলে এইগুলোর থেকে কোশ্চেন আসতে পারে নিচের কোনটি সরল দোলক গতির বৈশিষ্ট্য নয়, অথবা নিচের কোনটি সরল দোলন গতির বৈশিষ্ট্য, এইভাবে আমাদের কোশ্চেন আসতে পারে। তাহলে এইখান থেকে আমাদের কোন কোন ভাবে আসলো সেই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম।
এরপর নিচে দেখো একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে বলা হলো যে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, অথবা এই সেকেন্ড দোলকের কম্পাঙ্ক আমাদের শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সেকেন্ড দোলকের ক্ষেত্রে কত, এইভাবে আসতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। বিশেষ করে সেকেন্ড দোলকের যে কম্পাঙ্ক, এটা হচ্ছে 0.5 সেকেন্ড, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে কি আসতে পারে, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক দিয়ে দিচ্ছে, তার মানে তুমি হচ্ছে জি তো মান জানোই, তাহলে তুমি কার্যকরী দৈর্ঘ্য বের করতে পারো, এইখান থেকে কোশ্চেন আসতে পারে। আবার সরল দোলকের ব্যবহার নয় কোনটি, যেহেতু 3টা উদাহরণ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে সরল দোলকের ব্যবহার নয় কোনটি, এটা যদি পরীক্ষায় আসে। যেরকম সরল দোলকের ব্যবহার করে সরল দোলকের পর্যায়কাল নির্ণয় করা যায়, মানে হচ্ছে তুমি সময় নির্ণয় করতে পারতেছো, উচ্চতা নির্ণয় করতে পারতেছো, অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করতে পারতেছো। তাহলে এই যে জিনিসগুলো তুমি নির্ণয় করতে পারতেছো, তাহলে এই যে ব্যবহারগুলা এখান থেকে দেখে এগুলো বলে দিল যে পাহাড়ের উচ্চতা, সময় নির্ণয়, অভিকর্ষ ত্বরণ নির্ণয় বা সরল দোলকের ভর নির্ণয়, এইভাবে কোন একটা অপশন দিয়ে দিল। তার মানে আমাদের নিচের কোনটি সরল দোলকের ব্যবহার নয়, এইভাবে এখান থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে দেখো এখান থেকে আমাদের খুবই ইম্পর্টেন্ট 5 স্টার টপিক, যে সরল দোলকের ক্ষেত্রে শীতকালে তারের দৈর্ঘ্য কমে গেলে গ্রীষ্মকালে বেড়ে যায় তারের দৈর্ঘ্য, এক্ষেত্রে দোলনকাল কখন কমে, কোন ক্ষেত্রে দ্রুত চলে, কোন ক্ষেত্রে ঘড়ি ধীরে চলে, দোলনকাল কোন ক্ষেত্রে বেড়ে যায়, এইভাবে কোশ্চেন নিতে পারে। যে কোন ক্ষেত্রে গ্রীষ্মকালের ক্ষেত্রে কোনটি গ্রীষ্মকালে সরল দোলকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, এভাবে আসতে পারে। দোলনকাল বেড়ে গেলে দোলনকাল কমে যেতে পারে, অথবা দোলনকাল কমে যাচ্ছে, অথবা হচ্ছে ঘড়ি দ্রুত চলতেছে বা ঘড়ি ধীরে চলতেছে, এইভাবে অপশন দিয়ে দিতে পারে। তো অপশন দিয়ে দিতে পারে, সেই জন্য আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে শীতকালে ঘড়ির দোলনকাল কেমন হয়, বা ঘড়ি কেমন দ্রুত চলে না ধীরে চলে, আর গ্রীষ্মকালে ঘড়ি দ্রুত চলে না ধীরে চলে, এই জিনিসগুলো যেটা তোমাদের ক্লাসে শর্টকাটে পড়ায় দেওয়া হয়েছে। ঠিক সেরকম ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জি এর মানের উপর, কারণ টি আমরা বলছিলাম কি টি ইকুয়ালস টু 2π√L/G। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে তো আমরা ব্যাপারটা দেখলাম শীতকাল আর গ্রীষ্মকালে, তো বিভিন্ন অঞ্চলে জি এর মান বিভিন্ন না, সেইখান থেকে আমরা কিভাবে বলতে পারি, আমরা সেইখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে, যেরকম যেরকম বিষুবীয় অঞ্চলে জি এর মান কেমন, এটা একটা কোশ্চেন। বিষুবীয় অঞ্চলে আমাদের দোলনকাল কেমন হবে সেটা আসছে। বিষুবীয় অঞ্চলে ঘড়ি দ্রুত চলে নাকি ধীরে চলে, এইটা একটা কোশ্চেন। মেরু অঞ্চলে ঘড়ি দ্রুত চলে নাকি ধীরে চলে, মেরু অঞ্চলে দোলনকাল বেশি নাকি কম, মেরু অঞ্চলে জি এর মান বেশি নাকি কম, এই টাইপের কোশ্চেন আসতে পারে, যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইম্পর্টেন্ট আসছে এর আগে। তাহলে এই জিনিসগুলো দেখো। আর ধীরে চলার ক্ষেত্রে এটা দোলনকাল কেমন, আর দ্রুত চলার ক্ষেত্রে দোলনকাল কেমন, এই জিনিসটা তার সূত্র মনে রাখবা। কারণ এটার থেকে তুমি এমন না যেরকম তুমি এখান থেকে ম্যাথ ক্যালকুলেট করে আসলে উড়াই ফেলতে পারবা, যদি একটু কষ্টকর হবে, তারপর যদি চাও ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, এই জিনিসটা গেল। এবার দেখো আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সরল দোলকের ক্ষেত্রে এই যে অভিকর্ষ ত্বরণ রিলেটেড এই ম্যাথটা আসছে, কার্যকরী দৈর্ঘ্য। দোলকের ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য যদি তোমার বলে দেওয়া হয় সেকেন্ড দোলক, তুমি চোখ বন্ধ করে সেটা দাগায় ফেলতে পারবা 99.29 সেন্টিমিটার। কারণ তুমি এখানে জি এর মান বসাই ক্যালকুলেট করাটা আর পারফেক্ট ক্যালকুলেশন আসাটা টাফ, সেই জন্য এই মানটা আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই মানটা আমাদের মনে রাখতেই হবে মুখস্থ করে। তাহলে এইখান থেকে ওই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। সরল দোলকের ক্ষেত্রে শক্তি আমরা জানি গতিশক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক, এটা হচ্ছে কে ইকুয়ালস টু ই কে, গতিশক্তি এটা কি হাফ অফ কে স্কোয়ার কজ স্কোয়ার থিটা ওমেগার, বা কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এইভাবে আসতে পারে। বিভব শক্তির ক্ষেত্রে সেটা একই, বর্গের সমানুপাতিকই হবে। তাহলে এটা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে সাথে বা বিস্তারের সম্পর্ক কি, বা গতিশক্তির সাথে বিস্তারের সম্পর্ক কি, এইভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। অথবা আমাদের পরীক্ষায় সোজাসুজি চলে আসতে পারে, যেরকম আহ সর্বোচ্চ সরণের ক্ষেত্রে গতিশক্তি, প্রান্তে গতিশক্তি কত, সাম্যাবস্থায় গতিশক্তি কত, মানে হচ্ছে ওই যে আমি যেরকম তোমাদের ক্লাসে একটা স্লাইডে সবগুলো একসাথে পড়াইছিলাম, ঠিক সেরকম গতিশক্তি কোন বিন্দুতে সর্বোচ্চ, স্থিতিশক্তি কোন বিন্দুতে সর্বোচ্চ, গতিশক্তি কোন বিন্দুতে সর্বনিম্ন, স্থিতিশক্তি কোন বিন্দুতে সর্বনিম্ন, এই টাইপের কোশ্চেন এইখান থেকে আসতে পারে আমাদের। তাহলে এই জিনিসটা গেল এখানে। এই যে এখান থেকে দেখো এখানে দেখা গেছে, তাহলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে পরীক্ষায় আসতে পারে। এরপর আসো এই যে দোলক ঘড়ির কথা, কখন দোলক ঘড়ি ধীরে চলে বা দ্রুত চলে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এই যে দোলনকাল 2 সেকেন্ড, অর্ধ দোলনকাল 1 সেকেন্ড, এটা হচ্ছে কি সেকেন্ড দোলক। এই যে দোলকের ক্ষেত্রে দেখো, এর আগে তো আমরা হচ্ছে বিভিন্ন তোমার
এল এর পরিবর্তন বা জি এর পরিবর্তনের ক্ষেত্রে দেখছি। লিফটের ক্ষেত্রে আমাদের কিরকম হয়, এ ত্বরণ সহ নিচে নামলে আমি বলছিলাম নিচে যখন নামে নতে নিচে নতে নেগেটিভ, তার মানে এই দেখো জি মাইনাসে, উপরে উঠলে তাহলে কি পজিটিভ হবে জি প্লাসে। লিফটটা সুষম বেগে নামলে এই প্লাসে মাইনাসে হোক, বেগ যখন সুষম থাকবে তখন ধরন জিরো, তাহলে এল বাই জি। অবাধে পড়লে জি নিচে পড়তেছে, তার মানে হচ্ছে নিচে নেগেটিভ হবে জি মাইনাস জি। তাহলে এইভাবে তুমি হচ্ছে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোন ত্বরণের নিচে নামলে, যদি মনে করো এ ত্বরণে যদি নিচে নামে তাহলে দোলনকাল বাড়বে না কমবে, এই ত্বরণে যদি উপরে ওঠে দোলনকাল বাড়বে না কমবে, বা ঘড়ি দ্রুত চলবে না ধীরে চলবে, এইভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে কোশ্চেন গুলা এইভাবে আসতে পারে আমাদের। তাহলে এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট যে জানার বিষয়। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাম্যাবস্থায় গতিশক্তি কি হবে, আর হচ্ছে সর্বোচ্চ অবস্থায় গতিশক্তি কত হয়। এইভাবে যদি কোশ্চেন আসে আমরা এটা পারবো ইনশাল্লাহ। তাহলে এইখান থেকে আমাদের এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এই জিনিসগুলো দেখো, এই যে উলম্ব স্প্রিং এর ক্ষেত্রে সরল সন্ধিত গতি ত্বরণ সরণের সমানুপাতিক বিপরীতমুখী হচ্ছে, স্প্রিং এর গতি একটা সরল সন্ধিত গতি হচ্ছে। এক্ষেত্রে আমরা শর্ত দিয়েছে কিছু, ওই যে স্প্রিং এর ভর উপেক্ষণীয় হতে হবে, সরল দোলকের ক্ষেত্রে যেরকম ছিল, এইখানে স্থিতিস্থাপক সীমার মধ্যে রাখতে হবে, তাহলে স্থিতিস্থাপক ক্লান্তি চলে আসতে পারে। এই জন্য কোনটি নিচের কোনটি স্থিতিস্থাপক সরল দোলক গতির ক্ষেত্রে স্থিতিস্থাপক স্প্রিং এর শর্ত নয়, বা এইভাবে কোশ্চেন আসতে পারে আমাদের। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর আসো সমন্বিত স্প্রিং এর দোলন। সমন্বিত স্প্রিং এর দোলনের ক্ষেত্রে কয় ধরনের সমবায় আছে এটাই আমাদের জানা লাগবে। শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়, দুই ধরনের সমবায় আছে। ঠিক আছে, যদিও বলা হয় মিশ্র সমবায়ের কথা, কিন্তু আমরা জাস্ট এই দুইটা সমবায়ের কথা মনে রাখবো, শ্রেণী আর সমান্তরাল সমবায়ের কথা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের গেল। এরপরে আসো আমাদের এখান থেকে সরল দোলকের যে গতি বা সরল দোলন গতি, এটার সরল দোলকের শর্তগুলা কি কি, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। যে এক্ষেত্রে এই যে যে বকটা আছে সেটা কি হবে, ওজনহীন হবে, নমনীয় হবে, অপ্রশংসনীয় সুতা থাকবে, আর আয়তনহীন বস্তু বা ববটা আয়তনহীন হবে। সুতাটা কেমন হবে, ওজনহীন, নমনীয়, অপ্রসারণীয়, মানে অসম্প্রসারণীয়, কোনো সম্প্রসারণ হবে না, এরকম একটা সুতা। এরকম সুতার মধ্যে একটা আয়তনহীন, যার কোনো আয়তন নাই, এরকম একটা বব ঝুলাই দিতে হবে। তাহলে হচ্ছে তোমার 4 ডিগ্রির ভিতরে যদি তুমি রাখো, তাহলে সরল দোলক গতির সাহায্যে তুমি এই সরল দোলন সরল সন্ধিত স্পন্দনটা পাবা। সরল দোলন গতির তখন এই দোলনকালের সমীকরণটা হবে 2π√L/g। এইভাবে হচ্ছে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে যে আমাদের সরল দোলক গতির ক্ষেত্রে সরল দোলকের শর্ত কোনটি, বা সরল দোলকের শর্ত নয় কোনটি, এইভাবে কোশ্চেন আসবে। ঠিক আছে, আর এই যে সূত্র তো দিয়ে দিল, সূত্র থেকে কোশ্চেন আসে, সেখান থেকে আমাদের কোশ্চেন পেলাম। সেকেন্ড দোলকের থেকে আমরা এর আগে বলছি সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে কত, 2 সেকেন্ড। অর্ধ দোলন কত, তাহলে অর্ধেক হবে 1 সেকেন্ড, এরকম ভাবে আসতে পারে। এক্ষেত্রে এল সমানুপাতিক কি হবে, জি হবে। তার মানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক হবে। ঠিক আছে, তার মানে দৈর্ঘ্য বাড়াই দিলেই যেরকম তোমার দোলন কাল বেড়ে যাবে, তা কিন্তু মানে তোমার যে বেড়ে যাবে তা কিন্তু না, অভিকর্ষ ত্বরণ বেড়ে যাবে তা না। কারণ সেক্ষেত্রে তখনই তুমি এটা সমানুপাতিক বলতে পারবা যখন তোমার দোলনকাল স্থির। কিন্তু দোলনকাল যদি তোমার দোলক যদি তুমি বাড়ায় দাও, দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য অনেক বাড়ায় দাও, তখন তো দোলনকাল তখন আর ওইখানে জি এর মান চেঞ্জ করার জন্য স্থির থাকবে না, তখন তো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য তখন জি এর মান চেঞ্জ হয়ে যাবে বলা হয়। কিন্তু এই জিনিসগুলো থেকে আসবে না, চিন্তার কিছু নাই। তাহলে এইখান থেকে দেখো এই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেটা চলে আসলো আমাদের সেই প্রয়োজনীয় গাণিতিক সূত্রাবলী। গাণিতিক সূত্রগুলো তো আমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট। আর এরপরে হচ্ছে একেবারে লাস্টে যেটা আমাদের ওই যে বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ যে সারসংক্ষেপ গুলো আছে, সেইখান থেকে আমাদের এই যে সবগুলা সারসংক্ষেপ গুলা সব মনে রাখতে হবে অনুশীলনের আগ পর্যন্ত। অনুশীলনের গুলো তো আমরা সলভ করবোই। তাই দেখো এই যে দেখো আমাদের এই যে যতগুলো এতক্ষণ পড়ে আসছি সেইগুলারই গ্রাফ গুলো তোমার হয়তো মনে রাখা লাগবে না, বাকি যেগুলো আছে সেগুলো আমরা বাইরের ভিতরে কিভাবে কোয়েশ্চেন হয় সেটা আমরা পড়ে আসছি। এখন জাস্ট তোমার কাজ হচ্ছে সেগুলোতে এইখানে এসে নিজেকে একটু ঝালাই করে নেওয়া, একটু যাচাই করে নেওয়া। তাহলে আজকের আমাদের এই যে পর্যায়বৃত্ত গতি রিলেটেড যে লাল সবুজে দাগানো বইয়ে কিভাবে কোশ্চেন হতে পারে সেই রিলেটেড যত পড়ালেখা বা যত ধরনের আমাদের প্রবলেম গুলো ছিল সেইগুলো নিয়ে আমরা টুকটাক আলোচনা করলাম।
তাহলে আজকের আমাদের এই লাল সবুজ দাগানো ক্লাস, বইয়ে দাগানো ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।